সুপ্রিয় দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় দেশের উন্নয়নে কাস্টমস খাতের অবদান। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আইসিডি ও পানগাঁও কাস্টমস হাউসের কমিশনার ডক্টর নাহিদ আফ্রিদি, ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং অনলাইনে যুক্ত আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। দর্শক, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে যে অর্থের প্রয়োজন তার সিংহভাগই যোগান দেয় জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। আয়কর, ভ্যাট এবং কাস্টমস এই তিন বিভাগের মাধ্যমে চলতি অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডকে 4,80,000 কোটি টাকা আহরণের লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে 1,24,800 কোটি টাকা আসার কথা কাস্টমস খাত থেকে। তবে চলতি অর্থ বছরের প্রথমার্ধে কাস্টমস খাত থেকে 61,952 কোটি টাকা আয়ের লক্ষ্যের বিপরীতে পাওয়া গেছে 48,783 কোটি টাকা। শুধু অর্থের যোগানদাতা হিসেবেই নয়, দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং স্থানীয় শিল্প উৎপাদন ব্যবস্থায় সুরক্ষা কবচও বলা হয়ে থাকে কাস্টমস খাত। চোরাচালান, অর্থ পাচার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই খাতটি। ফলে বৈদেশিক গুরুত্ব বিবেচনায় রেখে 2009 সাল থেকে সম্মিলিত সিদ্ধান্তে প্রতি বছরের 26 জানুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য ছিল কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি। এমন একটি প্রেক্ষাপটে দেশের কাস্টমস খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং দক্ষতা ও সক্ষমতা উন্নয়নের পাশাপাশি বিদ্যমান নানান চ্যালেঞ্জ মোকাবেলায় এবং কাস্টমস ব্যবস্থাপনাকে আরও বেশি বাণিজ্য ব্যবসা বান্ধব করতে করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডক্টর নাহিদ আফ্রিদি, 26 জানুয়ারি সারা বিশ্বের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হলো। এই দিবসটি পালনের উদ্দেশ্য এবং তাৎপর্য যদি আপনি আমাদের দর্শকদের জন্য বিশ্লেষণ করেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অনুষ্ঠানের শুরুতেই আমি আরটিভির সকল দর্শক এবং আমাদের এই নতুন বাংলাদেশের জুলাই এবং অগাস্টে যারা শহীদ হয়েছেন, যারা আন্দোলন করেছেন এবং আমাদেরকে একটা নতুন দেশ উপহার দিয়েছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। আসলে কাস্টমস 26শে জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস। এটা আসলে সারা বিশ্বের কাস্টমস পরিবারের জন্য এটা একটা আনন্দের দিন। এই দিনটি আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা দেশের জন্য আমরা সর্বদা নিবেদিত প্রাণ এবং আমরা দেশের জন্য কিছু একটা করার চেষ্টা করেছি। আসলে আমদানি এবং রপ্তানি শুল্ক হ্রাসের মাধ্যমে কিভাবে বাণিজ্য ব্যবস্থাকে উদারীকরণ করা যায়, কিভাবে পণ্যের যে চলমান যে প্রবাহ আছে এই প্রবাহটাকে আরও ইজি করা যায়, এর জন্য আসলে 1947 সালে জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফ অ্যান্ড ট্রেড যেটা আছে সেটা স্বাক্ষরিত হয়। এরপরে একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটি এই বিভিন্ন এই রিলেটেড যে বিষয়গুলো আছে সেই সকল বিষয়গুলো নিয়ে কাজ করে একটা ইন্টারন্যাশনাল কোঅপারেশন কাউন্সিলের প্রথম মিটিংটা অনুষ্ঠিত হয় হচ্ছে 26শে জানুয়ারি। ওই প্রথম মিটিংয়ের দিনটাকেই স্মরণ করে আসলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হয়ে থাকে 26শে জানুয়ারিতে। এবং এই 26শে জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস সেটা বাংলাদেশেও পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে পালন করা হয়ে থাকে। এবং এই দিনটি আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এবং আমরা সবাইকে বলতে চাই যে আমরা জানি যে কাস্টমস আসলে কাস্টমস শুল্ক আদায় করে, শুল্ক ফাঁকি রোধ করে, কাস্টমস বাণিজ্য উদারীকরণ করে, পণ্যের অবাধ চলাচল নিশ্চিত করে বা তার সব কিছুই আসলে আইনের মাধ্যমে, এবং কাস্টমস চোরাচালান রোধ করে। কাস্টমস হচ্ছে কন্ট্রাব্যান্ডেড আইটেম বা যেসব পণ্য দেশের ভেতর আসলে দেশের জন্য ক্ষতিকর হবে সেই জিনিসগুলো দেশের ভেতর আনা বন্ধ করে। তারপর এর বাইরে কাস্টমস দেশের সার্বিক নিরাপত্তা, নাগরিক স্বাস্থ্য এবং পরিবেশ নিয়েও কাজ করে থাকে। এই কাস্টমসের যে এই একটা বিশাল ব্যাপ্তি, এই বিশাল ব্যাপ্তিটাকে যাতে আমরা সবাই অনুধাবন করতে পারি এবং অর্থনীতিতে যে কাস্টমসের এই বহুমাত্রিক প্রভাব এবং আমাদের যে কাজ আছে এই জিনিসটাকে আমাদের জনগণকে অবহিত করা এবং তার সাথে সাথে নিজেরাও প্রতি বছর এই জিনিসটাকে মানে মনে রাখা, এর জন্য আসলে এই দিবসটা এত গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ আপনাকে জনাব শহীদুল ইসলাম।
এবারের প্রতিপাদ্য বিষয় ঠিক করা হয়েছে কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি। এই স্লোগান এবং বাংলাদেশের বর্তমান কাস্টমস ব্যবস্থাপনার উন্নয়নে এই গাইডলাইন কতখানি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। যদি আমরা স্লোগানটা দেখি, স্লোগানের মধ্যে তিনটা বিষয়, একটা হচ্ছে দক্ষতা, আর একটা হচ্ছে নিরাপত্তা, আর একটা হচ্ছে আপনার প্রগতি। তো দক্ষতাটা হচ্ছে যে আপনি যদি আমরা এটাকে দুভাবে ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে যে ব্যক্তিগত দক্ষতা একজন কর্মকর্তার, আবার দক্ষতা হচ্ছে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বৃদ্ধি। বাংলাদেশ কাস্টমস এই দুটো ক্ষেত্রেই আপনার চমৎকার রোল প্লে করে এবং আমাদের কর্মকর্তারা যাতে দক্ষ হিসাবে গড়ে ওঠে সেজন্য নানা রকমের পদক্ষেপ জাতীয় রাজস্ব বোর্ডের তরফে নেওয়া হয়ে থাকে। এরপরে হচ্ছে আপনি ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বৃদ্ধিতে আমাদের কাস্টমসের যে আধুনিকায়ন নানা প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে। সেই প্রকল্পের মাধ্যমে একটা ইনস্টিটিউশনকে যখন দক্ষ করে তোলা যায় তখন সেখানে এমনিতেই কাজের গুণগত মান বৃদ্ধি পায়, এর মাধ্যমে আপনার দক্ষতা বৃদ্ধি পায়। আর নিরাপত্তার কথা যদি বলি, নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ কাস্টমস কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে। আমি ঢাকা এয়ারপোর্টে কাজ করি, ঢাকা কাস্টম হাউসে কাজ করি, তো সেখানে আমি দেখেছি যে সেন্সিটিভিটি কত বেশি ওখানে। আসলে যখন আপনি চোরাচালান আপনি সঠিকভাবে প্রতিরোধ করতে পারবেন, যখন আপনি কন্ট্রাবেন্ড আইটেম যেটা ম্যাডাম বললেন সেগুলি দেশের মধ্যে আমদানি বন্ধ করতে পারবেন, তাহলে কিন্তু দেশের মানুষের স্বাস্থ্যের যেরকম নিরাপত্তা হয়, আমাদের যে এমনিতে যে সিকিউরিটি যেটা আমরা সংকটের কথা বলি সেটাও কিন্তু আপনি নিরাময় করা যায়। আর যদি প্রগতির কথা বলি, যে কাস্টমসের জাতীয় রাজস্ব বোর্ড আপনার টোটাল যদি আমরা দেশের সামগ্রিক রাজস্বের কথা বলি, সেখানে 85% রাজস্ব জাতীয় রাজস্ব বোর্ড আহরণ করে। এর মধ্যে প্রায় আপনার 30% রাজস্ব হচ্ছে কাস্টমস থেকে আসে। তার মানে কাস্টমসের যে অবদানটা সেটা কিন্তু আসলে যে অর্থ কাস্টমস বিভাগ আদায় করে থাকে সেটা দেশের উন্নয়নেই ব্যয় হয়। দেশের যে সমৃদ্ধি আমাদের, এই সমৃদ্ধির কাজেই আসলে সেটা ব্যয় হয়। ধন্যবাদ আপনাকে। জনাব আশরাফ আহমেদ, বাংলাদেশের কাস্টমস বা সীমান্ত কর আদায় ব্যবস্থাপনা কতখানি ব্যবসা বান্ধব বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রথমে আপনার মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সকল সদস্যকে শুভেচ্ছা জানাচ্ছি কাস্টমস দিবসের জন্য। দেখুন, আমরা যে তিনটা স্লোগান নিয়ে কথা বলছি, এই তিনটাই কিন্তু আসলে আপনি যদি দেখেন যে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য আসলে সবচেয়ে আমি বলবো যে কঠিন একটা ব্যাপার, যেটা নিয়ে আমরা কাস্টমসের সাথে রেগুলার কথা বলার চেষ্টা করি। আপনি যদি দেখুন যে দক্ষতা এবং নিরাপত্তার ব্যাপারটাতে, আমরা যেমন দক্ষতার ক্ষেত্রে আমরা আমাদের জন্য বটম এন্ডে যেটা আমরা মাপি, যে আমরা কত তাড়াতাড়ি কত কম এফোর্টে কাস্টমসের থ্রুতে আমাদের গুডস ক্লিয়ার করতে পারছি। আমরা মনে করি যে এই জায়গাটাতে আসলে আরো অনেকখানি কাজ করার আছে, এবং কাজটা দেখুন করতে হবে এরকম ভাবে, আমরা আসলে বলতে পারি না যে সিঙ্গাপুরের পোর্ট কিংবা সিঙ্গাপুর কাস্টমস অথবা রটারডামের কাস্টমস কেন আমাদের থেকে বেটার এফিশিয়েন্ট হবে। এটা কিন্তু আসলে আমরা আসলে অন্য কোনো এক্সকিউজ দিয়েও আসলে লাভ নেই। আমাদেরকে ওই গ্লোবাল স্ট্যান্ডার্ডই মিট করতেই হবে, কারণ আমরা আসলে কম্পিট করছি গ্লোবালি, আমরা তো শুধুমাত্র বাংলাদেশের ভিতরে কম্পিট করি না। তো এই কারণেই আমাদের জন্য আসলে ওই বেঞ্চমার্কটা খুব জরুরি। নিরাপত্তার ক্ষেত্রেও ডেফিনেটলি শুধুমাত্র যে গুডসের বিভিন্ন ধরনের আনডিক্লেয়ার্ড গুডস কিংবা এই যে যাই আসুক না কেন, চোরাচালান হোক যাই হোক না কেন, এগুলো আসলে আমাদের লোকাল ব্যবসায়ীকে এফেক্ট করে। একটা পণ্য যদি বিদেশ থেকে কোনো ট্যাক্স না দিয়ে আমদানি করা হয়, তখন সেটা আসলে আমাদের মার্কেটে ডিসরাপশন হিসাবে কাজ করে। সো এই জিনিসগুলোর প্রোটেকশনের জন্য আমরা যেমন বাংলাদেশ কাস্টমসের উপরে পুরোপুরি নির্ভরশীল। আমরা প্রগতির ব্যাপারে যদি একটু এভাবে চিন্তা করি যে আজকে থেকে 10 বছর কিংবা 20 বছর আগে আমাদের কাস্টমসের এফিসিয়েন্সি লেভেল কত ছিল এবং আজকে কোথায় আছে, ডেফিনেটলি দেয়ার ইজ এ গালফ অফ ইমপ্রুভমেন্ট। একটা বড় ধরনের ইমপ্রুভমেন্ট হয়েছে এখানে, কিন্তু প্রত্যেকটা সামনের দিকে প্রত্যেকটা স্টেপই আসলে আমরা যখন নেই, আমাদের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ কাস্টমসে যখন এটা নেন, সেটার জন্য তাদের ধন্যবাদ কিন্তু প্রাপ্য। যেই আমি সবসময় যেটা মনে করি যে এই যে এই পুরো চেইনটাতে যারা কন্ট্রিবিউট করেন, আমরা মনে হয় না তাদেরকে যথেষ্ট পরিমাণ শুভেচ্ছা কিংবা অভিনন্দন জানাই। আপনার এই ফাঁকে আসলে এটা তাদের যেই তারা যেটা অ্যাচিভ করেছেন সেটার জন্য আসলে ধন্যবাদ একটু ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমি একটু দিতে চাই। একই সাথে এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের কাছে মানুষের প্রত্যাশা, এবং যদি স্পেসিফিক্যালি বলি যে বাংলাদেশ কাস্টমসের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা কিন্তু অনেক, এবং এই প্রত্যাশাটা করার কারণও হচ্ছে যে আমরা এটা আসলে বিশ্বাস করি তাদের পক্ষে এটা পূরণ করা সম্ভব। এবং এই কারণে আমরা আশাও করব যে আগামী দিনগুলোতে আমরা হয়তোবা তাদেরকে আরো বেশি দক্ষ হিসেবে দেখতে পারবো,
আরো বেশি এফেক্টিভ হতে দেখতে পারবো, এইভাবে বলতে চাই। ধন্যবাদ আপনাকে। ডক্টর নাহিদা ফরিদী, রাজস্ব আয়ের বাইরে কাস্টমস বিভাগ আর কি কি কাজ করে থাকে, এই খাতটি কেন অধিক গুরুত্বপূর্ণ? আসলে কাস্টমসের এবার প্রতিপাদ্যটা যদি দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এর ভেতরেই আমাদের কাস্টমসের কি কি কাজ সেটা বলা আছে। যেমন রাজস্ব আদায় তো আমাদের আছেই, এর বাইরে দেশের যে একটা সার্বিক নিরাপত্তা আছে। আপনি দেখবেন যে আমাদের টোটাল 38টা এলসি স্টেশন আছে। এই এলসি স্টেশনগুলোর মাধ্যমে এমন কোনো পণ্য যেটা দেশের জন্য ক্ষতিকর সেই জিনিসগুলো দেশের ভিতর ঢুকছে কিনা, বা ধরেন যুব সমাজের জন্য ক্ষতিকর যে নেশা পণ্য আছে বা ধরেন মাদক আছে, এই জিনিসগুলো ঢুকছে কিনা, এই জায়গাটা কিন্তু কাস্টমস কিন্তু এই নিরাপত্তাটা নিশ্চিত করছে। তারপর ধরেন আর্মস অ্যান্ড অ্যামিউনিশন আসছে কিনা ওই এলসিগুলো দিয়ে, বা ধরেন আমাদের যে বিভিন্ন পোর্টগুলো আছে এগুলো দিয়ে, কাস্টম হাউসগুলো দিয়ে এই নিরাপত্তার ব্যবস্থা। তারপর নাগরিকের স্বাস্থ্য এবং পরিবেশের সুরক্ষা, মানে আমরা পরিবেশের সুরক্ষা যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর দিকে খেয়াল রেখে আমাদের নানা রকম বিধি, আইন এবং বিধিতে পরিবর্তন আনা হয়েছে, নতুন আইন ও বিধি করা হচ্ছে যে কি কি জিনিস যেটা পরিবেশের জন্য ক্ষতিকর, যেমন প্লাস্টিক আইটেমের উপর অনেক বেশি ট্যাক্স আরোপ করা। তারপর খাদ্যদ্রব্য, নিরাপদ খাদ্যর জন্য বিএসটিআই, বিসিএসআইআর এবং অন্যান্য পরমাণু শক্তি কমিশন যা আছে তাদের কাছ থেকে সার্টিফাইড নিয়ে এই খাবারগুলো দেশে মানুষ খাদ্যের উপযোগী কিনা, বা এই খাবারগুলো যদি খাদ্য উপযোগী না হয় তাহলে সেগুলো দেশের ভিতর আসছে কিনা। তারপর ধরেন আমদানি পণ্যের মান নিয়ন্ত্রণ যেটা, সেই জিনিসটাও দেখে থাকে। তারপর রপ্তানি উৎসাহিত করা, আমাদের দেশের প্রান্ত আসলে আমাদের এক্সপোর্ট, এই এক্সপোর্টকে উৎসাহিত করার জন্য যত দ্রুত পণ্যের এক্সপোর্ট করা যায় সেই জিনিসগুলো সহজীকরণ করা, এই জিনিসগুলো সবই কিন্তু কাস্টমস করে থাকে। মোট কথা হচ্ছে যে কাস্টমস আসলে রাজস্ব আহরণ করে। সবাই ধরে নেয় যে কাস্টমস মানেই রাজস্ব আহরণ, কাস্টমস মানেই এয়ারপোর্ট, কিন্তু এর বাইরে যে আমি যেই জিনিসগুলো বললাম এগুলো আসলে কাস্টমস করে থাকে, আপনারা করে থাকেন। ধন্যবাদ আপনাকে জনাব শহীদুল ইসলাম। দেশের উন্নয়নে কাস্টমস খাত কিভাবে এবং কি ধরনের ভূমিকা রেখে চলেছে? যদি আপনারা খেয়াল করেন যে কাস্টমসের ভূমিকাটা কি আমাদের এই দেশ গঠনে, দেশের উন্নয়নে, তাহলে আমরা যদি স্বাধীনতার পরবর্তী সময়টা চিন্তা করি তাহলে দেখবেন যে সে সময় কাস্টমস খাত ছিল আমাদের প্রধান খাত রাজস্ব আহরণের। এরপর আপনি 1991 সালে ভিএটি আসলো, ইনকাম ট্যাক্স তো ছিলই, কিন্তু আপনি ইনকাম ট্যাক্স কিংবা ভিএটি এর পাশাপাশি কিন্তু কাস্টমস সবসময় আপনি একটা বড় রকমের একটা রাজস্ব সরকারকে আপনি আহরণ করে দিচ্ছে। তো সেটা আপনি এখন হয়তো কাস্টমস 3 নম্বরে, এখন হচ্ছে 1 নম্বরে ভিএটি, 2 নম্বরে আপনি ইনকাম ট্যাক্স, 3 নম্বরে হচ্ছে কাস্টমস। এই কাস্টমসের যে রাজস্ব আহরণ এটা 26.34%, যেটা লাস্ট ফিসক্যাল ইয়ারে ছিল। এটা যেরকম আপনি অর্থনীতিতে একটা ভূমিকা রাখছে আপনার দেশের উন্নয়নে, এটা হচ্ছে যে আপনি রাজস্ব আহরণের মাধ্যমে। আবার কাস্টমসের যে সামগ্রিক যে সকল কার্যক্রম, সেটা যেটা ম্যাডাম ইতিমধ্যে বলেছেন, আমরা নানা রকমের ভূমিকা আসলে রোল প্লে করে থাকি। আপনি নাগরিক স্বাস্থ্য সুনিশ্চিতকরণ, তারপর হচ্ছে দেশের সংকট, যে কোনো সংকট মোকাবেলা করা, আপনি চোরাচালান প্রতিরোধের মাধ্যমে, এইসব কার্যক্রমের মাধ্যমে কিন্তু আমরা দেশ গঠনে ভূমিকা রাখি। তো এটা যেরকম রাখি, আরেকটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, সেটা হচ্ছে বাণিজ্য সহজীকরণে। আপনি যদি দেখেন যে সারা পৃথিবীতে কিন্তু এখন কাস্টমসের যে রেভিনিউটা সেটা কিন্তু কমের দিকে, সে কিন্তু অনেক কম। কারণ এখন আপনি অনেকগুলি ওপেন শুল্কবিহীন দেশ কিন্তু তৈরি হয়েছে সারা পৃথিবীতেই, তো কোনো শুল্ক দিতে হবে না। কিন্তু আমাদের এখানে এখনও শুল্ক হার কিন্তু ভালো রকমেরই দিতে হয়। কিন্তু এরপরেও আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা কমছে, আমাদের শুল্ক হার অনেক কমছে। আপনার টোটাল আমরা যদি আমাদের রাজস্ব আহরণের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের শুল্ক হারটা কমে আসছে। আর বাণিজ্য সহজীকরণের মাধ্যমে কিন্তু আপনি ব্যবসায়ীদের কি হয়, খরচ কমে, তাদের সময় আপনার বাঁচে। এর মাধ্যমেও কিন্তু অর্থনীতিতে বড় একটা ভূমিকা রাখে কাস্টমস। তার মানে আপনি যত বাণিজ্য সহজীকরণ হবে তত আপনি দেশের মানুষ লাভবান হবে, ব্যবসায়িক সম্প্রদায় আপনার লাভবান হবে এবং দেশের অর্থনীতি আরও বেশি উন্নত হবে। তো সুতরাং কাস্টমস রাজস্ব আদায়ের মাধ্যমে একটা ভূমিকা রাখে, আবার বাণিজ্য সহজীকরণ এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমেও দেশ গঠনে ভূমিকা রাখে। সুতরাং কাস্টমসের ভূমিকা অনেক বেশি আমার মনে হয়। আমি শহীদকে একটু সাপ্লিমেন্ট করতে চাই, যদি মানে আপনি করার সময় পাই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা প্যান্ডামিক্স একটা টাইম পার করে এসেছি। আপনি প্যান্ডামিকের সময় চিন্তা করে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কী ছিল? আমাদের কৃষক, আমাদের রেমিটেন্স আর্নার, আমাদের ব্যবসায়ীরা যারা কর দিয়েছে এবং এনবিআর,
ওই সময় আমরা যেভাবে কর আদায় করেছি, কাস্টমস ট্যাক্স এবং অন্যান্য সব কিছু মিলে, ওই সময় যদি দেশে কর আদায়ের ওই ফ্লোটা না থাকতো তাহলে কিন্তু আমাদের ইকোনমি যে অবস্থা কিন্তু অনেক খারাপ হতো। সুতরাং ওই প্যান্ডামিক সিজন বুঝিয়েছে আসলে আমাদের কর এবং এনবিআর এর রোল কতটুকু। জি ধন্যবাদ। বাণিজ্য সহজীকরণ, স্থানীয় শিল্পের সুরক্ষা এবং অভ্যন্তরীণ বাজারে পণ্যের যোগানে ভারসাম্য রাখায় কাস্টমস বিভাগ তাদের উপর অর্পিত দায়িত্ব কতখানি যথাযথভাবে পালন করতে পারছে, দেশের ব্যবসায়ীরা কাস্টমস বিভাগের বর্তমান সেবায় কতখানি সন্তুষ্ট রয়েছে? ধন্যবাদ। প্রথমেই বলি, দেখুন আমাদের যে দেশীয় পণ্যের বাজার প্রোটেকশন যেটা, এই কাজটার জন্য আমরা দেশ হিসেবে প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে ট্যারিফ প্রোটেকশন। তার মানে হচ্ছে আপনি আমদানি করতে গেলে একটা শুল্ক মূল্য দিতে হবে, যেটা আসলে আমাদেরকে যে দেশীয় প্রডিউসার যারা তাদেরকে এক ধরনের ট্যারিফ প্রোটেকশন দেয়। সেকেন্ড হচ্ছে আপনার আমরা যে সরবরাহ যখন করছি, এই যে সরবরাহ বাড়বে কি কমবে এটার একটা বড় নিয়ামক হচ্ছে আসলে একটা পণ্যের ট্যাক্স রেট কত। যে আপনি আজকে চালের উপরে ট্যাক্স রেট বাড়িয়ে দিলে চালের আমদানি কমে যাবে, কারণ চালের দাম বেড়ে যাবে। আবার সিমিলারলি আপনি ধরেন আপনি আজকে যদি ভোজ্য তেলের উপরে এই ট্যারিফ কমিয়ে দেন, আপনার কাস্টমস ডিউটি কমিয়ে দেন, তাহলে বাজারে তার ইম্প্যাক্ট পড়বে এবং দাম কমে আসবে। সো এরকম ভাবে এই ক্রিটিক্যাল কম্পোনেন্ট গুলোর জন্য আসলে আমরা প্রায় পুরোপুরি ভাবে কাস্টমস এর উপরে নির্ভরশীল, কিংবা টু বি মোর স্পেসিফিক, আমরা কখন কোথায় কোন পণ্যের উপরে কতটুকু ডিউটি দিচ্ছি, এটা দিয়ে আসলে একটা বড় ধরনের ম্যাক্রো ইকোনমিক কন্ট্রোল মেকানিজম হিসেবে এটা কাজ করে। আপনি খুব মোটা দাগে বলতে গেলে দেখুন, আমাদের যে জিনিসটা হয় যে আমরা যখনই বাইরে থেকে কোনো কিছু ইম্পোর্ট করি কিংবা এক্সপোর্ট করি, আমাদের যে কাস্টমস প্রসিডিওর গুলো আছে, এটা একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে। এবং এইখানে এফিসিয়েন্সি কতখানি তার উপরে ডিপেন্ড করবে আমাদের খরচ কতখানি হবে, আমাদের সময় কতখানি লাগবে। একটা এক্সাম্পল দেই, ধরুন আমি চিটাগাং পোর্ট দিয়ে কোনো কিছু ইম্পোর্ট করছি এবং এখানে কাস্টমস অ্যাসেসমেন্টের ফলে যদি দেখা গেল যে কোনো একটা পণ্য খালাস করতে 30 দিন সময় লাগছে কিংবা 15 দিন সময় লাগছে, তখন দেখা যাবে যে ওই যে 15 দিন কিন্তু আমার একটা কস্ট আছে। 15 দিন পণ্যটা ধরে রাখার জন্য আমার ইন্টারেস্ট দিতে হয়, সো ওইখানে একটা কস্ট লোডেড হয়। আবার কি কি ধরনের টেস্টিং হবে, সেটা কোত্থেকে হবে, এই জিনিসগুলোর একটা খরচের ব্যাপার আছে। সো আবার একই সাথে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি আসলে ফেস করি, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কাস্টমস যেভাবে চায় যে ডকুমেন্টেশন এভাবে সাবমিট করা হোক, এই টেস্ট রিপোর্টটা থাকুক, এই এইচএস কোডের জন্য এই সার্টিফিকেশন লাগবে, এই প্রোডাক্টের জন্য এই স্ট্যান্ডার্ড মিট করতে হবে, এই জিনিসগুলোর যথেষ্ট স্বচ্ছ না। স্বচ্ছ না মানে ব্যাপারটা এমন না যে কাস্টমস অথরিটির কাছে স্বচ্ছ না। কাস্টমস অথরিটি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে খুব ভালো মতো জানেন যে কি করতে হবে। বাট এটা আমরা যখন ব্যবসায়ীরা আনার চেষ্টা করছি, তখন দেখা যাচ্ছে যে এই ব্যাপারে একটা বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। তো ফলে কি হয় যে আমরা একটা পণ্য আনার 7 দিন পরে জানতে পারি না এই পণ্যটা খালাস করতে গেলে আরো 5টা সার্টিফিকেট লাগবে কিংবা আরো 5টা টেস্ট রেজাল্ট করাতে হবে। তখন দেখা যাচ্ছে যে আমরা আবার 45 দিনের জন্য আটকে যাচ্ছি কিংবা আরো কিছু দিনের জন্য আটকে যাচ্ছি। এই যে স্বচ্ছতার যে অভাব, এবং এটা মোর অন দ্য ইউজার সাইড, যে ব্যবসায়ীদের জন্য এটা একটা বড় প্রবলেম। এটা আমরা মনে করি দূর করাটা খুব জরুরি দরকার। এবং সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এমন না যে কাস্টমস এর ইন্টারনাল প্রসিডিয়ার চেঞ্জ করতে হবে, কিন্তু এখানে কাজ করতে হবে কমিউনিকেশনে। যে বেসিক্যালি আমাকে বলতে হবে যে এই এইচএস কোড টাইপ করলে আমি এক্স্যাক্টলি জানবো কি কি ডকুমেন্টেশন কোথায় কিভাবে জমা দিতে হবে। সো এই কমিউনিকেশন প্রসেসটা, এগুলোতে আমার মনে হয় আমাদের কিছুটা ইমপ্রুভ করা দরকার আছে। মানে ব্যাপারটা এরকম যে দেখুন, এই সিস্টেমগুলো ডিজাইন করা হয়েছিল 50-60 বছর আগে। তখন আমাদের এক্সপেকটেশন ছিল যে আচ্ছা ঠিক আছে, 30 দিনে কিংবা 15 দিনে যদি খালাস করতে পারি, দ্যাটস নট ব্যাড, বিকজ তার আগে এটা 2 মাস লাগতো। কিন্তু এখন আমাদের জন্য স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমাদের তো এখন 12 ঘন্টা খালাস করতে হবে। কারণ হিসাবটা ভেরি সিম্পল, আমি সিঙ্গাপুরে গেলে 12 ঘন্টায় খালাস করতে পারবো। তাহলে আমি তখন বাংলাদেশ হিসাবে কেন বলবো যে আমাকে 15 দিন দিতে হবে? এটা আমি পারবো না। তো এই ট্রানজিশনটা এবং ফর আস টু মুভ ইনটু এ হায়ার স্ট্যান্ডার্ড, এইটাই আমি মনে করি এখন আসলে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। জি ধন্যবাদ আপনাকে ডক্টর নাহিদ আফ্রিদি। ব্যবসায়ীদের কারো কারো অভিযোগ, কাস্টমস ব্যবস্থার দুর্বলতার কারণে আমদানি রপ্তানি প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে, কিংবা তাদের কাজটা যেভাবে তারা দ্রুত করতে চাচ্ছে সেটা তারা করতে পারছে না। এতে ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের অভিযোগ।
এর সমাধানে কি উদ্যোগ আপনাদের কাছে আছে, কিংবা কি উদ্যোগ নিচ্ছেন আপনারা? অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় 2022 সালে জাতীয় রাজস্ব বোর্ড টিআরএস যেটা আছে টাইম রিলিজ স্টাডি করেছিল। ওই টাইম রিলিজ স্টাডিতে দেখা যাচ্ছে যে এই যে পণ্য চালান খালাসের যে দেরিটা, এটা 15% হচ্ছে কাস্টমসের কারণে, আর 85% হচ্ছে অন্যান্য সংস্থার কারণে। তো এখন যেটা হচ্ছে, সরকার একটা যুগান্তকারী একটা সিস্টেম চালু করেছে। আপনারা কি সেটা সুনির্দিষ্ট করেছেন যে সুনির্দিষ্ট কোন কোন সংস্থার কারণে এই সমস্যাটা হচ্ছে? আগে সবগুলো সংস্থা কিন্তু অটোমেটেড ছিল না, যেমন বিএসটিআই তারা ম্যানুয়ালি কাজ করতো, আরও কিছু কিছু অর্গানাইজেশন ছিল তারা ম্যানুয়ালি কাজ করতো। কিন্তু আপনারা সবাই জানেন যে গত 2রা জানুয়ারি বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো বলে যে আমাদের একটা প্রজেক্ট ছিল, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, সেই প্রজেক্টের একটা উদ্বোধন হয়েছে এবং এখন থেকে 7টা ডকুমেন্টস ওনারা অনলাইনে সাবমিট করবে এবং ওই ডকুমেন্টসগুলোর জন্য মানে বাংলাদেশ আসলে ধীরে ধীরে কাস্টমস একটা পেপারলেস সিস্টেমের দিকে যাচ্ছে, যে অনলাইনে একটা জায়গাতে তারা সকল ডকুমেন্টসগুলো সাবমিট করবে। আমাদের মোটামুটি 39 জন স্টেক হোল্ডার আছে, তার মধ্যে তারা সবাই ওখানে ডকুমেন্ট সাবমিট করবে। সাবমিট করলে অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে এবং তখন কি হবে, সিস্টেমটা এতটা স্বচ্ছ হবে যে কোন মানে পয়েন্টে এটা কতদিন আটকে আছে বা কার জন্য আটকে আছে এই জিনিসগুলো কিন্তু রেগুলার দেখা হবে। আরেকটা জিনিস হচ্ছে, বলা হয় যে যত বেশি হিউম্যান ইন্টারেকশন কম হবে তত কম মানে ধরেন দুর্নীতি বা অন্যান্য যেই বিষয়গুলো আছে সেগুলো আসলে কম হবে। তো ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, তারপর আমাদের এইও, তারপর আমাদের এভাবে সম্পূর্ণ অটোমেটেড সিস্টেম অ্যাসাইকোডা প্লাস প্লাস, এগুলোর মাধ্যমে আসলে আমরা এখন একটা কমপ্লিট অটোমেটেড সিস্টেমের দিকে যাচ্ছি এবং কাস্টমস এর এনবিআর এই লক্ষ্যে প্রতিনিয়তই কাজ করছে এবং প্রতিদিনই ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছে এবং করছে। সেই কারণে এক সময় যখন 30 দিন লাগতো, এখন এটা আসলে হায়েস্ট 9 দিন এবং 90% পণ্য কিন্তু একদিনেই খালাস হয়। কিছু কিছু পণ্য যেগুলো আছে সেগুলো যে বিভিন্ন ডকুমেন্টস লাগবে, ওই ব্যবসায়ী ভাই যেটা বলছিলেন সেটা আসলে একটু সময় লাগছে, বাট আমরা আসলে অনেক বেশি এখন প্রচার করছি এই জিনিসগুলো যে কি কি লাগবে কি কি লাগবে না। যেমন এইবার কাস্টমস দিবস উপলক্ষে কিছু টিভিসি চালু করা হয়েছে, তাতে দেখা গেছে যে বিদেশ থেকে যারা আসছে তারা কি নিতে পারবে কি করতে পারবে না। আমরা জনগণের কাছাকাছি এবং ব্যবসায়ীদের কাছাকাছি পৌঁছানোর জন্য প্রতিনিয়ত এটা প্রচার করছি যে কিভাবে সময় আরো কম লাগতে পারে। আসলে আমরা নিজেদের যে আপনার বিদেশ থেকে যখন আমাদের যাত্রীরা কিংবা পর্যটকরা আসছেন, ওনারা কি কি নিয়ে আসতে পারবেন, কি কি নিয়ে যেতে পারবেন, কতটুকু অর্থ আনতে পারবেন, কতটুকু অর্থ নিয়ে যেতে পারবেন, কয়টা সেলফোন আনতে পারবেন, যেগুলো কমন প্রবলেম এবং প্রায় বিভিন্ন রকম জটিলতা তৈরি হয়। এই জিনিসগুলো আমার মনে হয় আপনারা যদি টিভিসির মাধ্যমে কিংবা আরো কিছু প্রচারণার মাধ্যমে সেগুলো সবার সামনে তুলে ধরতে পারেন, কাজগুলো সহজীকরণ হবে। জনাব শহীদুল ইসলাম, অর্থ পাচার এবং চোরাচালান প্রতিরোধে আপনাদের পদক্ষেপগুলো আমরা শুনতে চাই। অর্থ পাচার আর চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কাস্টমস গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। এক্ষেত্রে আপনি অর্থ পাচারটা হচ্ছে যে আপনি দুভাবে হতে পারে আমদানি রপ্তানির ক্ষেত্রে, বিশেষ করে সেটা হচ্ছে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং। তো এই দুটো ক্ষেত্রেই আমাদের যে আমরা যখন একটা পণ্য যখন আমদানি হয় আমাদের দেশে, তখন সেটা আপনি একটা শুল্ক মূল্যায়ন একটা বিধিমালা রয়েছে, কিভাবে ওই পণ্য শুল্ক মূল্যায়ন হবে, অ্যাসেসমেন্টটা কিভাবে হবে, সেই বিধিমালার আলোকে আমরা আপনি মূল্যায়ন করে থাকি এবং দেখা যায় যে একটা ডাটাবেজ আমাদের বিল্ড আপ করে আপনি সেখানে ওই ডাটাবেজে আপনি যখন একটা পণ্য 3 মাস মধ্যে নিয়ে আসলো কেউ একটা রেটে, এরপরে যখন নিয়ে আসলো রেটটা কম ডিক্লেয়ার করলো, স্বাভাবিকভাবে আমরা ওই রেটটাকে আপনার যে রেটে এই পণ্যটা ট্রানজ্যাকশন ভ্যালু ঠিক করা আছে আপনার আমাদের সিস্টেমে, সেই রেটে আমরা এটাকে অ্যাসেসমেন্ট করি। তো এর মাধ্যমে করা হয়ে থাকে। আরেকটা হচ্ছে আপনার আমাদের যে মানি লন্ডারিং আইন যেটা রয়েছে, প্রতিরোধ আইন, সেই আইনে আপনি যে কয়েকটা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার তদন্তকারী সংস্থা হিসেবে, সেখানে জাতীয় রাজস্ব বোর্ড একটা। তো জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে আমাদের কাস্টম হাউসগুলি, আমাদের দপ্তরগুলো আমরা কিন্তু আপনার মানি লন্ডারিং আইনে তদন্ত করে থাকি এবং মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে বেশ কিছু বড় বড় মামলাও করেছে। ইদানিং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিয়েছে আপনার কিছু কোম্পানির মানি লন্ডারিং হয়েছে কিনা সেটা তদন্তের জন্য, সেখানেও কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আর হচ্ছে চোরাচালান প্রতিরোধে আপনি যেটা বললেন যে কাস্টমসই তো আসলে গেটওয়ে,
আপনি কাস্টমসের গেটওয়েটা পার হয়েই তো একটা পণ্যকে দেশে আসতে হয়, দেশ থেকে বের হতে হয়, এবং কাস্টমস সেখানে অবশ্যই তাকে শক্তিশালী একটা দায়িত্ব পালন করতে হয়। এবং এই চোরাচালান প্রতিরোধ আমি যদি না করতে পারি তাহলে যেটা হবে কি, আমার রাজস্ব ঝুঁকি বাড়বে, আমার দেশের রাজস্ব যেটা পাওয়ার কথা সরকার, সে রাজস্ব কম আসবে। তো সেটার জন্যই আমরা কিন্তু সবসময় অগ্রণী ভূমিকা পালন করি। আপনি বিভিন্ন সময় দেখবেন পেপার, পত্রিকায়, টেলিভিশনে যে কাস্টমস গোল্ড আটক করছে, কাস্টমস সিগারেট আটক করছে। আপনি ধরেন একটা সিগারেটের কনসাইনমেন্ট, যেখানে আপনি সিগারেটের উপর অনেক উচ্চ হারের, আমাদের দেশের ভিতরে কিন্তু উচ্চ হারের আপনার শুল্ক বসানো আছে, ওখানে কর বসানো আছে। এটা যদি আপনি বিদেশ থেকে আপনি ফাঁকি দিয়ে নিয়ে আসা যায় তাহলে কিন্তু আপনাকে ওই শুল্কটা দিতে হচ্ছে না। স্বাভাবিক একটা পণ্যের মোড় আড়ালে অন্য একটা পণ্য চলে আসে সেখানে। তো কাস্টমস কিন্তু প্রতিনিয়ত এগুলি আপনি প্রতিরোধের মাধ্যমে আপনার সরকারের যে রাজস্বের যে ক্ষতি হওয়ার কথা সেটাকে কিন্তু আমরা প্রোটেকশন দিয়ে থাকি। ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব আশরাফ আহমেদ, দেশের উন্নয়নে কাস্টমস বিভাগের কাছে একজন ব্যবসায়ী নেতা হিসেবে আপনার প্রত্যাশা কি? আপনার প্রত্যাশার কথা শুনেই আমাদের আজকে আলোচনা শেষ করব। ধন্যবাদ। দেখুন, আমাদের প্রত্যাশাটা যদি মোটা দাগে বলি, ইজ ভেরি ক্লোজ টু আমাদের এই বছরের স্লোগান, যেটা যে আমাদের দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন, আমাদের নিরাপত্তা বৃদ্ধি করা প্রয়োজন, আমাদের প্রগতি প্রয়োজন। এবং এই তিনটা খাতেই মোটামুটি আমাদেরকে, যেমন একদিকে যেমন ধরুন আমাদের নিজেদের দক্ষতা বাড়াতে হবে, শুধুমাত্র যে কাস্টমসে যারা কাজ করছেন তাদের না, যারা এই সিস্টেমটা ব্যবহার করছি আমরা ব্যবসায়ীরা, আমাদের বিভিন্ন সার্ভিস প্রোভাইডার যারা আছেন, সিএনএফ এজেন্ট থেকে শুরু করে সবারই আসলে আমি মনে করি একটা দক্ষতা বৃদ্ধির একটা জরুরি প্রয়োজন আছে। কারণ এই সবাই মিলে কাজটা করতে না পারলে আসলে শুধু একমাত্র কাস্টমসকে দোষ দিয়ে যেমন লাভ নেই, আবার শুধুমাত্র সিএনএফ এজেন্টদেরকে দোষ দিয়েও লাভ নেই। আমাদেরকে কাজটা সব স্টেক হোল্ডার মিলেই করতে হবে। এবং সেটা করতে গেলে আমাদের যে প্রোটেকশন যেগুলো আছে, আমাদের বিভিন্ন ধরনের আপনার ফাইটোস্যানিটারি থেকে শুরু করে অন্যান্য যেই প্রোটেকশন যেগুলো দরকার, ট্যারিফ প্রোটেকশন, নন ট্যারিফ ব্যারিয়ার্স, ইম্পোজিশন, আইপি প্রোটেকশন, এই সব কটা কাজই আসলে করতে হবে। এবং এগুলো করতে গেলে আমাদের যে সিস্টেম অ্যান্ড প্রসেসগুলো ইমপ্রুভমেন্ট করতে হবে, সেটাই কিন্তু আসলে আমাদের থার্ড স্লোগানটা। এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু এই যে ন্যাশনাল সিঙ্গল উইন্ডো প্রজেক্ট, যেটা এটা কিন্তু আমরা বহু বছর ধরে রান করছি। এই ক্ষেত্রে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন এফিসিয়েন্সি হয়তো বা বাড়ানোর প্রয়োজন আছে আমাদের। একটুকু বলি, আমি আসলে কাস্টমস দিবসের কারণ ইয়েতে সবাইকে একটু শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাই। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ন্ত্রণ ও উন্নয়নের পাশাপাশি স্থানীয় বাজারে পণ্যের যোগান ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাস্টমস বিভাগ। বিদেশ থেকে আমদানি করা পণ্যে কর আরোপের মাধ্যমে স্থানীয় শিল্পের সুরক্ষার ব্যবস্থাও করে এই খাতটি। ফলে দেশের অর্থনীতির জন্য এই সংস্থাটির সক্রিয়তা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, বিভিন্ন পক্ষের দুর্বলতা, অদক্ষতা এবং সমন্বয়হীনতার কারণে আমদানি রপ্তানি বাণিজ্য সম্পাদনে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে। এতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সংকট তৈরি হচ্ছে দেশের অর্থনীতিতে। এর সমাধানে আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত প্রতিটি সংস্থাকে অটোমেশনের আওতায় আনতে হবে। কর ফাঁকি রোধে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, কর্মীদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।